আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন দশম ও একাদশ সেশন এই যে বিচিত্র বৈশিষ্ট্যময় প্রাণীদের সম্পর্কে জানলে এই বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি কি করে হলো, কোনো পর্বের প্রাণী সবচেয়ে জটিল বা বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত, এই প্রশ্ন উত্তরটা আজ আমরা সমাধান করব। ঠিক আছে, তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। প্রশ্ন, প্রাণীদের বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি কী করে হলো? উত্তরটি হচ্ছে, প্রাণীজগৎ একটি সুবিশাল রাজ্য এবং এদের রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। কোটি কোটি বছর ধরে পৃথিবীর প্রাণীকুলের বৈশিষ্ট্যসমূহ নানাভাবে বিবর্তিত হয়েছে। সময়ের সঙ্গে এদের নতুন নতুন বৈশিষ্ট্য দেখা দিয়েছে। আবার ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে বিভিন্নভাবে এই প্রাণীরা নিজেদের অভিযোজিত করেছে, যার ফলে সৃষ্টি হয়েছে অসম্ভব বৈচিত্র্যময় এক প্রাণী জগৎ। অভিযোজিত মানে তাদের যেই খাবার দাবার, তাদের যেই বাসস্থান, তাদের যে বিষয়গুলো আছে, মানে দৈনন্দিন জীবনযাত্রার মান, তার যেভাবে জীবনযাপন করে থাকে সেগুলো আসলে অভিযোজিত। ঠিক আছে, তো দেখো প্রশ্ন একটা ছিল, কোন পর্বের প্রাণী সবচেয়ে জটিল? দেখো করডাটা, উত্তরটি হচ্ছে করডাটা পর্বের প্রাণী সবচেয়ে বেশি জটিল, কারণ এই পর্বের প্রাণীরা একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র দিয়ে জটিল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। আরেকটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত? বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মাধ্যমে সম্পর্কযুক্ত। বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের খাবারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাস্তুতন্ত্র গঠন করে। তো আমরা এতটুকু প্রশ্নটির উত্তরটি কমপ্লিট করলাম। এখন দেখো, এখানে বলা হয়েছে যে প্রাণী জগতের এই সুবিশাল পরিবারের বংশলতিকা জানতে হলে এদের মধ্যকার সম্পর্ক জানাও জরুরি। একইভাবে কিভাবে এদের বৈশিষ্ট্যের সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে সরল থেকে জটিলতা রূপ নিয়েছে তা বোঝাও দরকার। পরের পৃষ্ঠায় ডায়াগ্রামটা দেখো। আদি এককোষী প্রোটিস্ট থেকে সময়ের সঙ্গে প্রাণীদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কিভাবে জটিল ও সুসংহত হয়েছে তা কি বুঝতে পারছো? শিক্ষকের সহায়তায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো। আমরা উত্তরপত্রে চলে এসেছি। মেরুদণ্ডী প্রাণীদের উদ্ভবের সময়কাল ও ধারাবাহিকতায় ডায়াগ্রাম দেখে কি বুঝতে পারছো? মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতা কেমন? সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। উত্তর, করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রায় 550 মিলিয়ন বছর পূর্বে উদ্ভব ঘটেছিল মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্গত প্রথম শ্রেণী চোয়ালবিহীন মাছ। এদের চোয়াল, পাখনা ও পেট অনুপস্থিত ছিল। এরপর উদ্ভব ঘটে কোমলাস্থিযুক্ত ও কাঁটাযুক্ত মাছ, যাদের দেহে ফুলকা ছিদ্র সরাসরি বাহিরে উন্মুক্ত থাকে ও ফুলকা ছিদ্র অপাকুলাম দ্বারা ঢাকা থাকে। এরপর উদ্ভব ঘটে উভচর শ্রেণীর তৃতীয় অবস্থার জলচর এবং ফুলকাধারা ঋষণ সম্পন্ন করে বিষ্ণু পরিণত প্রাণী, জলচর অথবা স্থলচর, এবং ফুসফুস দ্বারা শ্বসন কার্য, মানে শাসন কার্য, যেটা বা আমাদের শ্বসনতন্ত্র যেটা থাকে সে শ্বসন কার্য যে সম্পাদন করে। উভচরের পর সরীসৃপ, যারা বুকে ভর দিয়ে চলে, পাখি যাদের বায়ুথলি হবে, এটা বায়ুবলি থাকে, পাখি যাদের বায়ুথলি থাকে, এবং সবশেষে স্তন্যপায়ী, যাদের সুগঠিত মস্তিষ্ক, উন্নত সংবহনতন্ত্র বিদ্যমান এবং বাচ্চা প্রসব করে। অতএব দেখা যাচ্ছে সময়ের আবর্তে মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে নানা উন্নত বৈশিষ্ট্যের। তো অনেক সময় টাইপিং করতে গিয়ে ভুল হয়ে থাকে দ্রুত টাইপ করার কারণে, তো তোমরা কিন্তু অবশ্যই সেটা বলার সাথে সাথে সংশোধন করে নিও। ঠিক আছে, আর অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ মানুষমাত্রিক ভুল, তো একটু ভুল হতেই পারে। তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমরা দ্রুত কথা বলতে হয়, দ্রুত আমাদের সেইগুলো আমাদের তৈরি করতে হয় উত্তর শিটগুলো। ঠিক আছে, এর জন্য টাইপ ভুল হয়ে থাকে অনেক সময়। করডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণী ছাড়াও আরও 2টি উপপর্ব আছে, তা তোমরা ইতিমধ্যেই জেনেছ। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে 7টি শ্রেণী রয়েছে, তাও তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে জেনেছ। বিবর্তনের বিভিন্ন ধাপে এই 7টি শ্রেণীর অন্তর্ভুক্ত বহু মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে। সময়ের সঙ্গে তাদের অনেকে বিলুপ্ত হয়ে গেছে। বিবর্তনের বিভিন্ন ধাপে এই 7টি শ্রেণীর অন্তর্ভুক্ত বহু মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে। সময়ের সঙ্গে তাদের অনেকে বিলুপ্ত হয়েও গেছে।
পরের পৃষ্ঠায় মেরুদণ্ডী প্রাণীদের উদ্ভবের সময়কাল ও ধারাবাহিকতায় দেখা গেল। এই ডায়াগ্রাম দেখে কি বুঝতে পারছো? মেরুদণ্ডী প্রাণীদের বর্তমানে ধারাবাহিকতা কেমন? সহপাঠীর সঙ্গে আলোচনা করো। এবার দেখো আমরা মানুষ এই তালিকায় কোন পর্বের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নিশ্চয়ই বুঝতে পারছো। মানুষ কয়টা পর্বের মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত তা বলার অপেক্ষা রাখে না। আরও নির্দিষ্ট আকারে বলতে গেলে গরু, ছাগল, তিমি, ডলফিনের মতো মানুষও স্তন্যপায়ী প্রাণী। জীবজগতের বংশলতিকা তৈরি করতে হলে মানুষের অবস্থান ঠিক কোথায় তা আরও সুনির্দিষ্টভাবে জানা দরকার। অনুসন্ধানী পাঠ বই থেকে প্রাণীজগতে মানুষের অবস্থান অংশটুকু পড়ে নিয়ে দলে আলোচনা করো। তো দেখো প্রশ্ন, আমরা মানুষ এই তালিকায় কোন পর্বের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নিশ্চয়ই বুঝতে পারছো। মানুষ কয়টা পর্বের মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত তা বলার অপেক্ষা রাখে না। আরও নির্দিষ্ট করে বলতে গেলে গরু, ছাগল, তিমি, ডলফিনের মতো মানুষও স্তন্যপায়ী প্রাণী। জীবজগতের বংশলতিকা তৈরি করতে হলে মানুষের অবস্থান ঠিক কোথায় তা আরও সুনির্দিষ্টভাবে জানা দরকার। এবার বংশলতিকার তৈরির পালা। দলে বসে একটা বড় কাগজ বা পোস্টার পেপারে প্রাণী জগতের পুরো বংশলতিকা এঁকে দেখাও, যার মূল উদ্দেশ্য হলো এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা। তোমাদের তৈরি করা বংশলতিকা ক্লাসের কোনো একটা ফাঁকা দেয়ালে ঝুলিয়ে দাও। অন্য দলের কাজগুলো ঘুরে ঘুরে দেখো। শিক্ষকের সহায়তায় সবার সঙ্গে আলোচনা যোগ দাও। দেখো মানুষের শ্রেণীবিন্যাস। দেখো রাজ্য অ্যানিমেলিয়া, পর্ব কর্ডাটা, উপপর্ব ভার্টাব্রাটা, শ্রেণী মামালিয়া, বর্গ প্রিমেট, গোত্র হোমোনিডিয়া, গণ হোমো, প্রজাতি সেপিয়েন্স। জীববিজ্ঞানীরা জীবজগৎকে বিভিন্ন প্রজাতিতে শ্রেণীবদ্ধ করেছে। যেমন প্রাণী নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে এমন উত্তরসূরির জন্ম দিতে পারে যারা প্রজনন করতে পারে, তাদেরকে একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। যেমন প্রজাতি অতীতের একটি সাধারণ পূর্বসূরি থেকে উৎপত্তি লাভ করে কালক্রমে বিবর্তিত হয়েছে, তাদেরকে গণ নামক দলের অন্তর্ভুক্ত করা হয়। গণ নামক প্রাণীজগতের শ্রেণীবিন্যাস অনুযায়ী মানুষ হলো কর্ডাটা পর্বের ভার্টাব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী প্রাণীদের শ্রেণী, মামালিয়া এর প্রিমেট বর্গের, হোমোনিডিয়া গোত্রের, হোমো গণের, সেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত। তো দেখো আমরা এই সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি। আমাদের যে দশম একাদশ সেশনে যে কাজগুলো ছিল সেগুলো আমরা সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এই মাত্র যে আলোচনা করলাম সে উত্তরটা কিন্তু এটারই উত্তর আমরা আলোচনা করে ফেলেছি পর্ব উপপর্ব শ্রেণীকর্ত অনুযায়ী, ঠিক আছে। আর প্রাণী আমরা যেটা দিয়েছি সেটা দিয়েছি মানুষ, ঠিক আছে। দেখো এই উত্তরটা কিন্তু আমরা আলোচনা করেছি এতক্ষণ, ঠিক আছে। মানুষের যে শ্রেণীবিন্যাসটা ছিল আমাদের সেটা হচ্ছে মানুষ। তো দেখো কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রায় 550 মিলিয়ন বছর পূর্বে উদ্ভব ঘটেছিল মেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত প্রথম শ্রেণী চোয়ালবিহীন মাছ। এটাও কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। তো দেখো আমরা ফিরে দেখাতে চলে এসেছি। তোমার পরিচিত কোনো প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি ব্যাখ্যা করো। তো চলো আমরা সেটা এখানে উল্লেখ করব। আর আরেকটা প্রশ্ন দেখে নিই। আরেকটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, কেন, সেটা এখানে লিখতে হবে। তো চলো, এবং এটা লিখলে আমাদের শেষ, ঠিক আছে। এই অধ্যায়টি আমাদের শেষ হয়ে যাবে। আমি নেক্সট অধ্যায় আলোচনা করবো বাজানোর উৎস থেকে। তো চলো আমরা উত্তরটা আগে দেখে নিই। তোমার পরিচিত কোনো প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্য মিল সবচেয়ে বেশি ব্যাখ্যা করো। আমরা সেই উত্তরটা দেখব। আমার পরিচিত প্রাণী শিম্পাঞ্জির সাথে মানুষের বৈশিষ্ট্য মিল সবচেয়ে বেশি। শিম্পাঞ্জির সাথে মানুষের প্রায় 96% বেশি জেনেটিক মিল আছে। এরা মানুষ এবং স্বজাতির মধ্যে যোগাযোগ করতে সাংকেতিক ভাষা ব্যবহার করে। স্বভাবেও এরা মানুষের মতোই সামাজিক।
শিম্পাঞ্জির সাথে মানুষের আরেকটি বড় মিল হলো উভয়েরই লেজ নেই। এছাড়াও শিম্পাঞ্জিদের রয়েছে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা, রয়েছে আগে থেকে পরিকল্পনা করার দক্ষতা ও দুঃখের অনুভূতি। পারস্পরিক সম্পর্কের দিক দিয়ে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির আশ্চর্য রকমের মিল রয়েছে, এখানে বসিনারও হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখব উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, কেন? উত্তর, উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন কোষের সংখ্যা, কোষের ধরন, পুষ্টির ধরন ইত্যাদি। এসবের মধ্যে আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় কোষের ধরন। কোষের ধরন বলতে বোঝায় কোষটি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক জীবকোষে থাকে অগঠিত নিউক্লিয়াস, আর ইউক্যারিওটিক জীবকোষে থাকে সুগঠিত নিউক্লিয়াস। এছাড়াও প্রোক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোমও গঠিত হয় না, কিন্তু ইউক্যারিওটিক কোষে পর্দা ঘেরা একাধিক কোষ অঙ্গাণু থাকে এবং নিউক্লিয় পর্দাবেষ্টিত ক্রোমোজোমও বিদ্যমান। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।